বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 30শে নভেম্বর, রোজ শনিবার। আজ মার্কেট বন্ধ, আপনারা সকলেই জানেন। শুক্র শনিবার 2 দিন সাপ্তাহিক বন্ধর পরে আগামীকালকে মার্কেটে আবার স্বাভাবিক লেনদেন হবে। ঠিক তার আগ মুহূর্তে আমি আপনাদের কিছু অনুরোধের স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই আমার এই আলোচনাটি শুনবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্টের স্টক থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি পরবর্তী আলোচনায় আপনাদের অনুরোধের যে স্টকটি সেটি নিয়ে আলোচনা করার সর্বোচ্চ চেষ্টা করব। এছাড়াও যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক এবং আমাকে শোনেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি আমার পাশে থাকার জন্য। তো আজকে বেশি কথা বাড়াবো না। আজকে রিকোয়েস্টের বেশ কিছু শেয়ার রয়েছে, তার মধ্য থেকে বাছাই করে আমি কয়েকটি শেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই আমি ফরচুন সুজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই শেয়ারটির বর্তমান কি অবস্থাতে রয়েছে সেটি আমরা একটু দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি ফরচুন সুজ এই শেয়ারটির বর্তমান প্রাইস 16 টাকা 20 পয়সা। তো শেয়ারটির প্রাইস 16 টাকা 20 পয়সা রয়েছে, ঠিক আছে, কিন্তু তার আগে আমরা শেয়ারটির যদি একটু সার্বিক পরিস্থিতি বিবেচনা করি এবং আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। শেয়ারটির 28 তারিখে শেয়ারটির রেকর্ড ডেট ছিল, অর্থাৎ শেয়ারটিতে কোনো ধরনের লেনদেন হয়নি এবং শেয়ারটির যে আরএসআই সেটি ঊর্ধ্বমুখী 47.71 এবং হিস্টোগ্রামের যে বার আপনারা লক্ষ্য করছেন সেটি কিন্তু গাঢ় সবুজ, অর্থাৎ ধূসর প্রকৃতি পরে শেয়ারটির এই হিস্টোগ্রামের বারটি কিন্তু গাঢ় সবুজ আকৃতি ধারণ করেছে এবং এমএসিডি সেটিও কিন্তু অরেঞ্জ রেখার উপরে আমরা অবস্থান দেখছি। এই শেয়ারটির যে ইয়ারলি হাই সেটি কিন্তু 75 টাকা 70 পয়সা এবং ইয়ারলি লো সেটি কিন্তু 12 টাকা 90 পয়সা। তো ইয়ারলি লো যেটি সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সেটি 28শে অক্টোবর শেয়ারটি ক্রিয়েট করে। তো শেয়ারটির যদি আমরা একটু লাইফ সার্কেল দেখি, শেয়ারটি কিন্তু যখনই প্রাইস অ্যাকশন করেছে তখনই কিন্তু ভালো ভলিউম পেয়েছে। তো এই মুহূর্তে শেয়ারটির কিন্তু ভলিউম কম, অর্থাৎ এই ভলিউম না থাকার কারণে আপনারা যদি এই দিকটাতে একটু লক্ষ্য করেন, এখান থেকে কিন্তু শেয়ারটির একেবারে ড্রাই ভলিউম। যদিও শেয়ারটির পাবলিক হোল্ডিং অনেক ভালো, 8 কোটি 86 লক্ষ শেয়ার রয়েছে, সেই তুলনায় শেয়ারটির কিন্তু ভলিউম নেই এবং সেই সঙ্গে শেয়ারটির কোনো ভালো প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ সেপ্টেম্বর থেকে এই নভেম্বর পুরো মাসটা কিন্তু শেয়ারটি আমরা যেই অবস্থায় দেখতে পাচ্ছি সেটি কিন্তু খুব বেশি না, 18 টাকা 20 পয়সা থেকে 15 টাকা 16 টাকা এই লেভেলে, অর্থাৎ 2 টাকার আপ ট্রেন্ড কিন্তু আমরা এই শেয়ারটিকে দেখতে পেয়েছি। তো শেয়ারটির এই বছর সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড দেয়নি, মাত্র 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং এটি যে ফার্স্ট কোয়ার্টার প্রকাশিত হয়েছে সেটিও কিন্তু নেগেটিভ। তো সবকিছু মিলিয়ে শেয়ারটির ইপিএস নেগেটিভ আসার ফলে কিন্তু শেয়ারটির ভালো প্রাইস অ্যাকশন হয়নি। একই সঙ্গে মার্কেটের যে নেগেটিভ ট্রেন্ড সেটি বজায় রয়েছে এবং লেনদেন বৃদ্ধি না হওয়ার ফলে কিন্তু এই শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়নি। একই সঙ্গে শেয়ারটি জেড ক্যাটাগরিতে রূপান্তরিত হয় এবং এই শেয়ারটির এখন পর্যন্ত আমার কাছে যেটি মনে হয় যে ভলিউম নেই এবং এর প্রাইস অ্যাকশন হতে একটু সময় লাগবে। যে ভাই আমাকে বলেছেন তার জন্য আমি এই কথাটি বলতে চাই যে শেয়ারটি যেহেতু রেকর্ড ডেট শেষ করেছে এবং আগামীকালকে শেয়ারটি বাজারে লেনদেন হবে, শেয়ারটি যদি ভলিউম তৈরি করতে পারে তাহলে শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে, অথবা এই শেয়ারটিতে আপনার বিনিয়োগ হয়তো কিছুদিনের জন্য আটকে থাকবে এবং এইখানটাতে আমরা হয়তো তার রোল সাইড মুভমেন্ট আমরা দেখতে পাবো, অর্থাৎ 1-2 টাকা পর্যন্ত আপ ট্রেন্ডে সে থাকবে। আর এই শেয়ারটি যখনই আপনি যে লক্ষ্য করবেন, এই শেয়ারটি যখনই প্রাইস অ্যাকশন হয়েছে তখনই কিন্তু ভলিউম পেয়েছে। এই দিকটাতে একটু দেখেন যে সে 27 টাকা থেকে 35 টাকায় গিয়েছে, এখানে কিন্তু ডাব্লু প্যাটার্নে কিন্তু সে ভলিউম পেয়েছে, অর্থাৎ এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু সে দীর্ঘদিন ধরে অর্থাৎ জুনের মে মাস থেকে শুরু করে এই সেপ্টেম্বর এই লেভেলে কিন্তু সে সবসময় এই প্যাটার্নে ছিল। তো এখন শেয়ারটি ডাউন ট্রেন্ডে রয়েছে। শেয়ারটি
ভলিউম পেলে অবশ্যই শেয়ারটি ভালো করবে এবং একই সঙ্গে শেয়ারটি যদি ক্যাটাগরি চেঞ্জ হয় তাহলে হয়তো শেয়ারটির প্রাইস অ্যাকশন আরো ভালো মুভমেন্টে আসবে। যেহেতু ট্যানারি ইন্ডাস্ট্রিজের মানে সেক্টরের একটি শেয়ার, ট্যানারিতে আমরা খুব ভালো মুভমেন্ট আমরা পাইনি। সেক্টরাইজ মুভমেন্ট আসলে এই ফরচুন সুজ মুভমেন্টে আসবে আশা করি। তো এই হচ্ছে মূলত ফরচুন সুজ নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমি ফোয়াং সিরামিক এই শেয়ারটি নিয়ে একটু আলোচনা করব। তো ফোয়াং সিরামিকের বর্তমান অবস্থা যদি আমরা দেখি, সেটি আজকে 12 টাকা অর্থাৎ বৃহস্পতিবারে 12 টাকা 80 পয়সায় শেয়ারটি লেনদেন হয়েছে এবং শেয়ারটির যে প্যাটার্ন সেটি আমরা সেটি আমরা দেখতে পাচ্ছি। শেয়ারটির ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু খুব একটা ভালো না এবং শেয়ারটির ভলিউম কিন্তু কম। গতদিনের যে ভলিউম ছিল আমরা দেখতে পাচ্ছি 13 লক্ষ ভলিউম, সেইখান থেকে শেয়ারটির ভলিউম কিন্তু বেশ কমে গিয়েছে এবং যে ভলিউমটি সে গেইন করেছে সেটিও কিন্তু সেল ভলিউম, অর্থাৎ শেয়ারটির আমরা যে আরএসআই সেটিও দেখতে পাচ্ছি যে এখানে তার আরএসআইটা কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসে, অর্থাৎ সে প্রাইসটাকে ধরে রাখতে পারেনি এবং শেয়ারটির যে হিস্টোগ্রামের বারটি আপনারা লক্ষ্য করছেন সেখানে এইখানে সে ব্লু গ্রিন ভালো গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে গতদিনের তুলনায়, কিন্তু এমএসিডিও ঊর্ধ্বমুখী, কিন্তু এই মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটি কিন্তু প্রাইজের এবং মুভিং এভারেজ সেখানে কিন্তু খুব বেশি পার্থক্য নেই। অর্থাৎ আগামী দিনে এটা হয়তো আরো ধূসর হয়ে আসবে এবং সেটি ধূসর এবং ছোট আকৃতির হয়ে আসার সম্ভাবনা রয়েছে। এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের এই 2024-এ মাত্র 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং তার যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটি কিন্তু ভালো আসেনি, নেগেটিভ আসছে, যার ফলশ্রুতিতে এই শেয়ারটি মার্কেটের প্রাইস অ্যাকশন এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি, কারণ শেয়ারটি 20শে নভেম্বর কিন্তু তার রেকর্ড ডেট চলে গেছে, অর্থাৎ রেকর্ড ডেটের পরে কিন্তু শেয়ারটি 6 কার্য দিবসে আমরা যদি 21 তারিখে যখন সে মার্কেটে আসে তার প্রাইস ছিল কিন্তু 12 টাকা 30 পয়সা, আর 28শে নভেম্বর যখন তার প্রাইস আমরা দেখতে পাচ্ছি 12 টাকা 80 পয়সা, অর্থাৎ 50 পয়সার কিন্তু একটা লেনদেন আমরা দেখতে পেলাম পুরো এক সপ্তাহে। তো যেহেতু মার্কেটের আমরা ভালো মুভমেন্ট দেখতেছি না এই মুহূর্তে এবং অনেক ক্ষেত্রেই আমরা নেগেটিভ বাজার সবসময়ই দেখতেছি, অনেক ক্ষেত্রেই বলবো না, অধিকাংশ ক্ষেত্রেই নেগেটিভ বাজার দেখতে পাচ্ছি। শেয়ারটি যে অবস্থায় রয়েছে এখান থেকে শেয়ারটির যে ফার্স্ট বাধা সেটা হচ্ছে 14 টাকা 20 পয়সা। এই বাধাটাকে শেয়ারটি সাকসেসফুলি ক্রস করতে হবে, অর্থাৎ এই বাধাটাকে যদি সে ক্রস করতে পারে, অর্থাৎ আপ ট্রেন্ড কন্টিনিউ করে 14 টাকার পরে, তাহলে শেয়ারটিতে একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। আদারওয়াইজ এই শেয়ারটি যদি তার মুভমেন্ট এইখান থেকে যে 12 টাকা 80 পয়সায় রয়েছে এটাকে সে কি বলে এটাকে সাপোর্ট লেভেলটাকে খুব ভালোভাবে সে রেসপেক্ট করেছে। তো এই সাপোর্ট লেভেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানকার যে সাপোর্ট লেভেলে এটা কিন্তু একটা ভালো সাপোর্ট লেভেল, এখানেও একটি ভালো সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। তো এই সাপোর্টকে সে রেসপেক্ট করে 12 টাকা 80 পয়সা রয়েছে, তো এই সাপোর্টটাকে যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু আমরা এই শেয়ারটির প্রাইস 12 টাকা এই লেভেলটাতে দেখতে পাবো। তো আশা করি ফোয়াং সিরামিক এই সাপোর্টকে রেসপেক্ট করবে এবং এখান থেকেই হয়তো আগামী দিনে এই 12 টাকা 50 পয়সা এই লেভেল টাচ করে শেয়ারটি ঘুরে যাবে এবং তার প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত ফোয়াং সিরামিক নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে এডিএনটেল নিয়ে আমার কাছে জানতে চেয়েছেন। এই শেয়ারটি নিয়ে আমি পূর্বেও আমি আমার চ্যানেলে আলোচনা করেছি, তারপরেও আপনাদের অনুরোধের স্টক বিধায় আমি আবারও শেয়ারটি নিয়ে আলোচনা করছি। আশা করি যে ভাই আমাকে অনুরোধ করেছেন নিশ্চয়ই তিনি আমার এই আলোচনাটি শুনবেন এবং আপনার সিদ্ধান্ত গ্রহণে এটি সহায়ক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এডিএনটেলের যে প্রাইস সেটি আমরা দেখতে পাচ্ছি 85 টাকা 10 পয়সা, অর্থাৎ শেয়ারটি কিন্তু ভলিউম করতে পারেনি। এখান থেকে আমরা এইখানে শেয়ারটির একটি আনইউজুয়াল ভলিউম আমরা এখানে দেখতে পেয়েছিলাম এবং শেয়ারটি সেখানে 89 টাকা 89 টাকা থেকে 93 টাকা 70 পয়সা এখানে কিন্তু লেনদেন হয় এবং
এখান থেকে কিন্তু পার্টি বের হয়ে গিয়েছে, অর্থাৎ পরবর্তীতে শেয়ারটি কিন্তু একেবারে ডাউন ট্রেন্ডে চলে আসে এবং এটি আমি বলেছিলাম যে শেয়ারটি এখানে ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে ডাউন ট্রেন্ডে আসার পরে কিন্তু শেয়ারটি একই লেভেলে লেনদেন হচ্ছে, অর্থাৎ 85 টাকা 84 টাকা থেকে শুরু করে 85-86 এই লেভেলটাতে আমরা লেনদেন দেখতে পাচ্ছি এবং শেয়ারটির কিন্তু যে ভলিউম সেই ভলিউমটাও কিন্তু গেইন করতে পারেনি। শেয়ারটির রেকর্ড ডেট ইতিমধ্যে শেষ হয়েছে 17 নভেম্বর এবং তার যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও পজিটিভ আসছে, তবে এই শেয়ারটি কিন্তু ভলিউম গেইন করতে পারেনি, যার ফলে কিন্তু শেয়ারটি প্রাইস অ্যাকশন হয়নি। একই সঙ্গে শেয়ারটির যে মুভিং অ্যাভারেজ সেটি কিন্তু অলরেডি সেল সিগন্যাল দিয়েছে এবং এই শেয়ারটির যে হিস্টোগ্রামের বার সেটিও কিন্তু ধূসর এবং ছোট আকৃতি ধারণ করছে এবং এমএসিডির অরেঞ্জ লেখা এবং ব্লু রেখা সেটিও কিন্তু পাশাপাশি অবস্থান করছে। তো আরএসআই নিম্নমুখী এবং শেয়ারটির সেল সিনারিও আমরা লক্ষ্য করছি, তবে এই শেয়ারটির একটি সাপোর্ট লেভেলের কাছাকাছি অবস্থান করছে, অর্থাৎ এই শেয়ারটির সাপোর্ট লেভেলে অর্থাৎ 85 টাকা 10 পয়সা আমরা যদি এই শেয়ারটির সাপোর্ট একটি ভালো সাপোর্ট দেখি তাহলে এই শেয়ারটি আমরা 85 টাকা 84 টাকা 84 টাকা 50 পয়সা থেকে 84 টাকা 84 টাকা 60 84 টাকা 60 পয়সা এই লেভেলটাকে একটি ভালো সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনকে যদি শেয়ারটি করে 84 টাকা 40 পয়সাকেই আমরা ধরি একজ্যাক্ট, এটাকে যদি সে রেসপেক্ট করে তাহলে শেয়ারটি আবার এখান থেকে ইউটার্ন নিবে এবং ছোট ইউটার্ন হবে, সেই ইউটার্নটাও খুব বেশি হবে না, সেটি হয়তো আমরা যদি ধরে নিই তাহলে 87 টাকা 80 পয়সা পর্যন্ত একটা ইউটার্ন আসবে। আর এই শেয়ারটির স্টপ লস যদি আমরা ধরি তাহলে 82 টাকা এই লেভেলে শেয়ারটি আমরা স্টপ লস ধরতে পারি। তো এখন পর্যন্ত যেহেতু শেয়ারটির ইপিএস পজিটিভ আছে এবং তার যে পি রেশিও সেটিও খুব একটা খারাপ নয় এবং ন্যাব আপনারা জানেন শেয়ারটির ভালো। তো আগামী দিনে এই এডিয়েন্টেল টেলিকম লিমিটেড যদি মার্কেট পজিটিভ থাকে এবং ভলিউম পায় তাহলে মুভমেন্ট আসবে। এরপরে আপনাদের আরেকটি অনুরোধের স্টক নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে ইসলামী ব্যাংক। এই ইসলামী ব্যাংক নিয়েও পূর্বে আমি আলোচনা করেছিলাম। তো যারা আমার চ্যানেলে পুরনো বা আমার আলোচনা শোনেন তারা নিশ্চয়ই ইসলামী ব্যাংক নিয়ে আলোচনা শুনেছেন। তো ইসলামী ব্যাংকের আমরা যে প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি, আমার পূর্বের আলোচনা যদি আপনারা শুনে থাকেন তাহলে আমার এই আলোচনার সঙ্গে আজকের আলোচনা বা আমার আলোচনার যে কার্যকারিতা সেটা সম্পর্কে হয়তো আপনারা একটু হলেও বুঝতে পারবেন। আমি এইখানটাতেই বলেছিলাম যে ইসলামী ব্যাংকের একটি ডাউন ট্রেন্ড আসবে এবং হয়তো আমরা 52 টাকা 20 পয়সা থেকে 52 টাকা 40 পয়সা এই লেভেলে একটা সাপোর্ট পাবো। তো ইসলামী ব্যাংক কিন্তু সেই সাপোর্টে রয়েছে। ইসলামী ব্যাংকের আমরা কিছুদিন আগে ইসলামী ব্যাংকের একটা ভালো র্যালি দেখেছিলাম। এই র্যালিটা কিন্তু বেশ ভালোভাবে এই যে এখানকার যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের পরে কিন্তু শেয়ারটি একটা ভালো র্যালি করেছিল এবং সেই র্যালি দিয়ে একেবারে শেয়ারটি আমরা হাই দেখেছিলাম 70 টাকা বা 71 টাকা 10 পয়সা এই লেভেলে এবং শেয়ারটির একটি কারেকশন হয়েছে, একটা ভালো কারেকশনও হয়েছে। তো সবকিছু মিলিয়ে শেয়ারটির এখন যে বর্তমান অবস্থা, শেয়ারটির এখন পর্যন্ত সেল সিনারিতে রয়েছে। তার মুভিং এভারেজ এবং তার হিস্টোগ্রামের বার সবকিছু মিলিয়ে এমএসিডি সবকিছু মিলিয়ে শেয়ারটিতে এখন পর্যন্ত সেল সিগন্যাল রয়েছে। তো আশা করি শেয়ারটির যে ভলিউম পাই এই ভলিউম গেইন করছে এবং সেই ভলিউম সে কন্টিনিউ করছে। তো এই আরেকটু সাপোর্ট লেভেল যদি এটাকে যদি আমরা 52 টাকা বা 51 টাকা এই লেভেলটায় এসে হয়তো আমরা ইসলামী ব্যাংকে ঘুরে যেতে দেখব এবং এখান থেকে ঘুরে গেলে শেয়ারটি আবারও এই 51 টাকা থেকে ঘুরে গেলে আবারও হয়তো আমরা শেয়ারটিকে এই 58 টাকা 90 পয়সা অথবা 58 টাকা 90 পয়সা থেকে 60 টাকা এই পর্যন্ত আমরা এই ইসলামী ব্যাংকে দেখতে পাবো এবং ইসলামী ব্যাংকের যে হিস্টোগ্রামের বার সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ধূসর প্রকৃতির হয়ে এখানে কিন্তু অনেক ছোট হয়ে আসছে এবং তার যে আরএসআই সেটিও কিন্তু নিম্নমুখী। তো শেয়ারটির ভলিউম পেতে হবে এবং আগামী কালকে রবিবার শেয়ারটি
হয়তো এখান থেকে একটা ছোট মুভমেন্ট নেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেটা না নিতে পারে তাহলে হয়তো এই ৫১ টাকা এই লেভেলে এসে শেয়ারটি মুভমেন্ট নিবে। তো এখন পর্যন্ত ইসলামী ব্যাংকের সার্বিক পরিস্থিতি এবং তার অবস্থান ভালো, এবং আগামী দিনে মার্কেট মুভ করবে তখন ইসলামী ব্যাংক অবশ্যই পারফর্ম করবে। তো এই হচ্ছে মূলত ইসলামী ব্যাংক নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আপনাদের টেলিকমিউনিকেশন সেক্টরের একটি অনুরোধ রয়েছে, সেটি নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে রবি। তো আমরা একটু রবিকে দেখি, রবির বর্তমান অবস্থা কি। রবির আমরা বর্তমান অবস্থা দেখতে পাচ্ছি, রবি ২৬ টাকা ১০ পয়সায় অবস্থান করছে, অর্থাৎ রবির যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটি খুব একটা ভালো না, এবং এটার মাধ্যমে সে ডাউন ট্রেন্ডে আসবে সেটি আরো ভালোভাবে সে ইঙ্গিত দিয়েছে, এবং শেয়ারটির যে আরএসআই সেটিও ডাউন ট্রেন্ডে, অর্থাৎ ৪৯.৩৫, এবং হিস্টোগ্রামের বার সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ধূসর, এবং আরএস ম্যাকডি এবং অরেঞ্জ রেখা এবং ব্লু রেখা পাশাপাশি অবস্থান করছে এবং একসঙ্গে লেগে আছে। অর্থাৎ এই শেয়ারটির অবস্থা আমরা দেখেছিলাম ইয়ারলি হাই ৩৫ টাকা ৯০ পয়সা, এবং ইয়ারলি লো যেটি সে ক্রিয়েট করেছে এই দিকটাতে, আমি বলবো যে এই জুনের পরে সে কিন্তু একটা আপ ট্রেন্ডে গিয়েছিল, এবং এই ছোট একটি কারেকশন দিয়ে আবার আপ ট্রেন্ড কন্টিনিউ কথা, এবং সে ইয়ারলি হাই তৈরি করে। পরবর্তীতে শেয়ারটি একেবারে একটা ডাউন ট্রেন্ডে এসে এখন সে একটা সাপোর্টকে রেসপেক্ট করে প্রাইস ধরে রাখার চেষ্টা করছে, তবে এখন পর্যন্ত সে তার প্রাইসটাকে ধরে রাখতে পারেনি, কন্টিনিউ সে তার প্রাইস হারাচ্ছে। তবে শেয়ারটির যে ভলিউম আমরা পূর্বে দেখেছিলাম, সেই ভলিউম কিন্তু শেয়ারটি গেইন করেছে গত ২ দিন, অর্থাৎ ২৭শে নভেম্বর এবং ২৮শে নভেম্বর। তো এই ভলিউমটা যদি শেয়ারটি কন্টিনিউ কিছুদিন গেইন করতে পারে তাহলে শেয়ারটির কিন্তু প্রাইস অ্যাকশন হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। এই শেয়ারটি যে ডিভিডেন্ড এবং ইপিএস থার্ড কোয়ার্টার সেটিও কিন্তু ভালো এসেছে। তো সব মিলিয়ে শেয়ারটি রবি এই শেয়ারটি ভালো। এই শেয়ারটির আমরা যতটুকু দেখেছি ভালো প্রাইস অ্যাকশন হয় এবং সাধারণ বিনিয়োগকারীরা ভালো প্রফিট টেকিং করতে পারে। তো এখন পর্যন্ত শেয়ারটি একটি সাইডওয়েজ মুভমেন্ট যদি বলি, সেটা যদি এই আমরা নভেম্বর থেকে ধরি, এই নভেম্বরে আমরা শেয়ারটির প্রাইস দেখেছিলাম ২৭ টাকা, আর আজকের প্রাইস কিন্তু ২৬ টাকা, অর্থাৎ ১ টাকার একটা পুরো মাসে সে কিন্তু ১ টাকার একটা গ্যাপ তৈরি করেছে, অর্থাৎ হাই তৈরি করেছে ২৭ টাকা, ২৭-২৮ টাকা, ২৭ টাকা ৮০-৯০ পয়সা, এবং সে কিন্তু এই লো তৈরি করেছে ২৫ টাকা ২০ পয়সা। তো এইখানে শেয়ারটির প্রাইস আপ ডাউন হচ্ছে। একই সঙ্গে শেয়ারটির ভলিউমও নাই। ভলিউম এই দিকটাতে যদি আপনারা একটু লক্ষ্য করেন, যখন সে ভলিউম পেয়েছিল তখন কিন্তু সে প্রাইস একটু ঊর্ধ্বমুখী হয়েছিল। এইখান থেকে সে ভলিউম পেয়েছে, এবং এই লেভেল অর্থাৎ ২২ টাকা থেকে সে কিন্তু ২৮ টাকা এই লেভেলটাতে সে গিয়েছিল, ২৮ টাকা ৪০ পয়সা, এবং এইখানেও সে ভলিউম পাচ্ছে। যদি এই ভলিউমটা আমি আবারও এই পুরনো কথাটাই বলি, যে ভলিউমটা যদি সে গেইন করতে পারে তাহলে প্রাইস হবে, এবং এই শেয়ারটির সাপোর্ট যে লেভেল, আমরা এই স্ট্রং একটি সাপোর্ট লেভেল যদি বলি, সেটা শেয়ারটির হবে ২৫ টাকা ১০ পয়সা বা ২৫ টাকা ২০ পয়সা, এই লেভেলে শেয়ারটির একটি ভালো সাপোর্ট রয়েছে। আশা করি এই সাপোর্টকে শেয়ার রেসপেক্ট করবে, আর এখান থেকেই হয়তো আগামী দিনে একটু ডাউন ট্রেন্ডে এসে শেয়ারটি একটি ছোটখাটো মুভমেন্ট দিবে, কিন্তু শেয়ারটি আমরা বড়সড় মুভমেন্ট বা ৪-৫ টাকার একটা মুভমেন্ট, এই ধরনের কোনো মুভমেন্ট আপাতত হয়তো এই রবি স্টকটি থেকে পাবো না। তো এই হচ্ছে মূলত রবি নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে অরিয়ন ফার্মা নিয়ে আমার একটা রিকোয়েস্ট রয়েছে, সে অরিয়ন ফার্মা আমরা একটু দেখি। অরিয়ন ফার্মার ক্যান্ডেল খুব বেশি ভালো না, অর্থাৎ আমাদের ইন্ডেক্সের যে ক্যান্ডেল, ঠিক সেম ক্যান্ডেল কিন্তু আমরা অরিয়ন ফার্মার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এবং তার যে প্রাইস সেটি আমরা ৪০ টাকা
ক্লোজিং প্রাইস দেখতে পাচ্ছি এবং নেগেটিভ মার্কেটেও শেয়ারটির 40 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে, কিন্তু ক্যান্ডেলটি কিন্তু এখানে আহ, খারাপ এসেছে, অর্থাৎ আগামী দিনে শেয়ারটি যে নেগেটিভে যাবে সেটার একটা ইঙ্গিত দিয়েছে। তবে গতকালকের যে হাই অর্থাৎ বৃহস্পতিবারের যে হাই 39 টাকা 90 পয়সা, তার উপরে কিন্তু শেয়ারটি ক্লোজ করে আবার একটু পজিটিভ ধারা অব্যাহত রাখছে, অর্থাৎ সে প্রাইস অ্যাকশনে যাওয়ার মতো সক্ষমতা রয়েছে সেই বিষয়টি সে আবার এখানে ইঙ্গিত দিয়ে রেখেছে। এছাড়াও শেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ রেখা কিন্তু এমএসিডির অরেঞ্জ রেখা উপরে অবস্থান করছে এবং তার যে ভলিউম সেটিও কিন্তু গ্র্যাজুয়ালি বৃদ্ধি পেয়েছে, মানে বৃদ্ধি পেয়েছে এবং এখানে 16 লক্ষ ভলিউম এবং এখানে আমরা 14 লক্ষ ভলিউম দেখতে পাচ্ছি এই অরিয়ন ফার্মা লিমিটেডের। এবং গত দিনের যে ভলিউম সেখানে সেল প্রেসার ছিল, তবে খুব বেশি সেল প্রেসার ছিল না, বাই এবং সেলের ভালো একটা কন্টেস্ট ছিল, অর্থাৎ 6 লক্ষ এবং 7 লক্ষ ভলিউম বাই সেলের মধ্যে হয়। তবে এই শেয়ারটি আগামী দিনে এই অরিয়ন ফার্মার কিন্তু প্রাইস অ্যাকশন হওয়ার সুযোগ রয়েছে। এই শেয়ারটির যেহেতু ডিসেম্বরের 4 তারিখে রেকর্ড ডেট, অর্থাৎ 1 2 3 এই সোম মঙ্গল এই 2 দিন হয়তো আমরা শেয়ারটির যেহেতু 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, যদি এখান থেকে আমরা শেয়ারটিকে হয়তো এই 42 টাকা, এই 40 টাকা থেকে 42 টাকা এই লেভেলটাতে হয়তো আমরা শেয়ারটিকে দেখব স্পট ডেটে এবং তার যে বাকি 3 দিন যে লেনদেন রয়েছে এই অবস্থাতে, কারণ শেয়ারটি কিন্তু ক্লোজ দিয়েছে গত দিনের হাইয়ের উপরে, অর্থাৎ সে আপ ট্রেন্ডে যাবে বোধহয়, সে এখানে ক্লোজ দিয়েছে এবং শেয়ারটির ক্যাশও 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো এখানে আগামী 3 দিন শেয়ারটির ভালো ভলিউম হওয়ার সুযোগ রয়েছে এবং ক্যাশ ডিভিডেন্ড পরবর্তী সময় অর্থাৎ রেকর্ড পরবর্তী সময়ে তার প্রাইস অ্যাকশন কেমন হয় সেটি মূলত লক্ষণীয় বিষয়। তবে এই শেয়ারটির আমরা 42 টাকা এই 50 পয়সা এই লেভেলটাকে ধরে শেয়ারটি বাই করতে পারি যদি ক্যাশ খাওয়ার ইচ্ছা থাকে। আর যদি কেউ এই শেয়ারটি 37-38 টাকায় বাই করে থাকে তাহলে অবশ্যই তারা এই 42 টাকায় শেয়ারটি যখন আসবে তখন কিন্তু শেয়ার থেকে প্রফিট টেক করে বের হয়ে যাবে এবং এই শেয়ারটির যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও কিন্তু নেগেটিভ আসে, সেই বিষয়টিও আপনাদের মাথায় রাখতে হবে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আমার কাছে এই অরিয়ন ফার্মাকে ভালোই মনে হয়েছে এবং তার যে ন্যাভ সেটি খুব ভালো এবং শেয়ারটি পাবলিক হোল্ডিং সেটি কিন্তু 10,49,00,000। তো সবকিছু মিলিয়ে অরিয়ন ফার্মা আমরা দেখেছি অনেক ভালো পারফর্ম করতে এবং আগামী দিনে যদি মার্কেট পজিটিভ থাকে তাহলে আমরা অরিয়ন ফার্মাকেও মার্কেট লিডারের আশেপাশে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত অরিয়ন ফার্মা লিমিটেড নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আইটি সেক্টরের আরেকটি শেয়ার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, সেটি হচ্ছে অগ্নি সিস্টেম। অগ্নি সিস্টেম নিয়ে অনেক রিকোয়েস্ট, আমরা একটু অগ্নি সিস্টেমকে দেখি। অগ্নি সিস্টেম যে আলোচনা ছিল, আমি পূর্বে যে আলোচনা করেছিলাম আপনারা নিশ্চয়ই সেই আলোচনাটি শুনেছেন যে আমি কি বলেছিলাম এবং আজকের যে আলোচনা করছি সেটার সঙ্গে আজকে যদি মিলিয়ে নিতেন তাহলে আপনাদের আরো ভালো সুবিধা হতো বুঝতে এবং আমার কথার মধ্যে আমি কোনো জড়তা রেখেছি কিনা বা আমার আলোচনার মধ্যে খুব বেশি ভুল হয়েছে কিনা সেটিও আপনারা বুঝতে পারতেন। তো আমি কিন্তু বলেছিলাম যে অগ্নি সিস্টেমের এই প্রাইস অর্থাৎ 26 টাকা 70 পয়সা এই শেয়ারটি কিন্তু আমরা দেখেছি মার্কেট যখন ভালো থাকে খুব ভালো একটা অবস্থাতে থাকে সবসময় এবং সে আইটি সেক্টরে একটা ডিমান্ড ক্রিয়েট করে। এই অগ্নি সিস্টেমের পাশাপাশি আরো কিছু শেয়ার রয়েছে, আমরানেট, জেনেক্স ইনফোসিস, আইটিসি, এই শেয়ারগুলো কিন্তু খুব ভালো একটা ডিমান্ড রয়েছে সাধারণ পাবলিকের কাছে। তো অগ্নির এই মুহূর্তে প্রাইস অ্যাকশন আমরা দেখছি না, তবে সে খুব বেশি খারাপ অবস্থাতেও যে রয়েছে এটিও বলা যায় না, কারণ সে তার যে হাই ইয়ারলি হাই সেটি কিন্তু 41 টাকা 30 পয়সা, অর্থাৎ আমরা অনেক ভালো ভালো শেয়ারকে দেখেছি যে তারা প্রাইস ধরে রাখতে পারেনি এই খারাপ
বছরে খারাপ সময়ে তারা কিন্তু প্রাইস অনেক হারিয়েছে। সেখানে অগ্নি সিস্টেম কিন্তু খুব বেশি প্রাইস হারায়নি অন্যান্য আইটি সেক্টর অন্যান্য শেয়ার অনুযায়ী, এবং সে মাঝে, মাঝে একটু প্রাইস আপ করার জন্য সে চেষ্টা করে এবং সে কিন্তু একটা ভালো ভলিউম সবসময় ক্রিয়েট করে, ভালো ভলিউম পায়। তো এখানে আমরা অগ্নি সিস্টেমের যে অবস্থাটি দেখছি সেটি আ সে একটা সাপোর্ট লেভেলে রয়েছে এবং গত দিনে তার যেই ৫০ পয়সা যে প্রাইস ডিক্লাইন হয়েছে, হয়তো আমরা এই ডিক্লাইনের লেভেলটা হয়তো আরেকটু আ নিচে আসবে, অর্থাৎ ৳২৬.৭০ থেকে হয়তো আমরা ৳২৬.১০ এই লেভেলে হয়তো এই শেয়ারটিকে আমরা পাবো। ৳২৬.১০ থেকে ৳২৬.২০ এই লেভেলটাতে আমরা হয়তো এই অগ্নি সিস্টেমকে দেখবো, এবং শেয়ারটি যেহেতু ১৭ই ডিসেম্বর শেয়ারটির রেকর্ড ডেট, তো রেকর্ড ডেটের আগে হয়তো শেয়ারটি আ কিছুটা প্রাইস মুভমেন্টে আসবে, এবং এই মুভমেন্টটা আ কি ধরনের হয় সেটিও আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। শেয়ারটি যদি ৳২৮ র উপরে ক্লোজ দেয়, অর্থাৎ ৳২৬.৭০ এর উপরে, ৳২৮ র উপরে যদি ক্লোজ দেয় আগামী ২-১ দিনের মধ্যে, তাহলে হয়তো আমরা শেয়ারটিকে ৳৩০ র আশেপাশে দেখতে পাবো। আর শেয়ারটি যেহেতু ফার্স্ট কোয়ার্টার ইপিএস ভালো এসেছে, আশা করি শেয়ারটি ডিভিডেন্ড পরবর্তী সময়ে, অর্থাৎ মার্কেট যখন আপট্রেন্ড থাকবে, আইটি সেক্টর মুভমেন্টে থাকবে, তখন কিন্তু এই শেয়ারটিকেও আমরা ভালো প্রাইস অ্যাকশন দেখতে পাবো। এছাড়াও শেয়ারটির এখন যে অবস্থায় রয়েছে সেটি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, সেল সিনারিও শেয়ারটিতে রয়েছে, এবং এইখানটাতে সে একটা লেভেল মেইনটেইন করে, অর্থাৎ যখনই সে প্রাইস অ্যাকশন করে তখনই কিন্তু সে এই ধরনের মুভমেন্ট নিয়ে কিছুদিন অবস্থান করে। আপনারা যদি এই দিকটাতেও দেখেন, এইদিকে দেখেন যে এখানে সে কিন্তু এইভাবে ছিল। এইভাবে সাইডওয়েজ মুভমেন্টে ছিল। তো সবসময়, এবং যখন সে ভলিউম পায় তখনই এইখানটাতে আপনারা লক্ষ্য করছেন যে এইভাবে সে থেকে কিন্তু সে আপট্রেন্ডে যায় সবসময়। তো এখনকার যে অবস্থা, এখানে হয়তো এই আমরা ডিসেম্বরের কিছু সময় হয়তো এরকম দেখব, তারপরে কিন্তু শেয়ারটি আবার আমরা আপট্রেন্ডে যাব। তো অগ্নিতে যারা আছেন তাদেরকে বলব আপনারা একটু ধৈর্য ধরেন এবং মার্কেটকে ভালোভাবে অবজার্ভ করেন। অবশ্যই আপনারা অগ্নি থেকে প্রফিট টেক করতে পারবেন। যদি আপনার বাই রিজনেবল এবং একটা লিমিটের মধ্যে থাকে। আর যদি খুব হাই রেটে বাই থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। তো এই হচ্ছে মূলত অগ্নি নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। সবথেকে বেশি রিকোয়েস্ট যেটি নিয়ে আসে সেটি নিয়ে আমি একটু আলোচনা করি। সেটি হচ্ছে বিবিএস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম। এই শেয়ারটি নিয়ে আমার সবথেকে বেশি রিকোয়েস্ট এসেছে, এবং এই শেয়ারটির বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি ৳৯.৯০। এই শেয়ারটির আমরা একটু যদি একটু লাইফ সার্কেলটা দেখি যে শেয়ারটির কেমন অবস্থাতে ছিল। এই শেয়ারটির হাই ছিল, পূর্বের হাই ছিল ৳২১.৬০, অর্থাৎ ফ্লোর প্রাইস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্লোর প্রাইস তার পূর্বের হাই ছিল, এবং ফ্লোর প্রাইসের পূর্বে শেয়ারটি আমরা ৳২৩ মাঝে যখন ফ্লোর উঠে গেছে বা ফ্লোরের মধ্যে যখন যে লেনদেন হয়েছে তখন কিন্তু শেয়ারটির হাই অনেক ভালো ছিল ৳৩৪। তো হাইয়ের এইখানটাতে যদি আমরা একটু দেখি যে এই শেয়ারটার দেখেন, এই আরেকটু আমরা ২১ সালের, ২২ সালের, ২১ সালেরটাই দেখি। এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটির প্রাইস কিন্তু এই ৳১৫, ৳১৬ থেকে ৳৩০-৩১, এবং পরবর্তীতে সে কিন্তু একটা লেভেল ধরে, অর্থাৎ ৳২২, ৳২৩ এই লেভেল ধরে সে কিন্তু প্রাইস অ্যাকশনের মধ্যে ছিল। এবং এই লেভেলটাতে থেকে সে কিন্তু আবারও এই যে পূর্বের যে হাই এই ৳৩১ সেটাকে ক্রস করে সে কিন্তু আবার হাই তৈরি করে ৳৩৪, এবং পরবর্তী সে ডাউন ট্রেন্ডে এসে ফ্লোরে আটকে দিয়ে শেয়ারটির কিন্তু আর লেনদেন হয়নি। মাঝে ফ্লোর ভেদ করে ২-১ দিন লেনদেন হয়ে আবার সে ফ্লোরে যেয়ে ঘুমাইছে। তো এখন এই শেয়ারটি একটি ডাউন ট্রেন্ডে রয়েছে, এবং সবথেকে ডাউন ট্রেন্ড, মানে তার পূর্বে যে ডাউন ট্রেন্ড সেই ডাউন ট্রেন্ডে রয়েছে, অর্থাৎ ৳৯.৯০। তো আশা করি এই শেয়ারটিও ভালো করবে। আমার মনে হয় এই ডিসেম্বরেই শেয়ারটি ভালো করবে। কারণ এই মুহূর্তে দেশের, আমরা জানি যে যেহেতু এটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার, এটা মূলত একটা সময়কে কেন্দ্র করে এই ধরনের শেয়ারে বিনিয়োগ হয় বা লেনদেন হয়। আমরা যদি আরেকটু তার লাইফ সার্কেলটাকে যদি একটু পিছনের দিকে নিয়ে যাই, আপনি যদি দেখেন যে এখানে সেপ্টেম্বর, অক্টোবরে সে কিন্তু তার হাই করেছিল, এবং আরো যদি একটু হাই দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারিতে হাই করেছিল।
এইখানে যদি আমরা দেখি আগস্টের দিকে হাই করেছিল, এখানে দেখি জানুয়ারির দিকে হাই করেছিল। তো সবকিছু মিলিয়ে যখন সে হাই করছে ৩ মাস বা ৪ মাসের একটা গ্যাপ দিয়ে সে কিন্তু হাই তৈরি করে। তো এখন আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটির হাইয়ের সময় এসে গেছে। এই শেয়ারটি দেখেন আগস্টে সে কিন্তু আগস্ট থেকেই সে কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে এবং বেশ বড়সড় ডাউন ট্রেন্ড দিয়ে কিন্তু রয়েছে শেয়ারটি। তো এই শেয়ারটির অনেকের অনেক ভালো প্রাইসে কেনা, ২২, ২৩, ২৪ টাকা, অধিকাংশ মানুষের এই লেভেলে কেনা, ১৭, ১৮ টাকার এই লেভেলে অনেকের কেনা রয়েছে। তবে এই শেয়ারটি আগামী দিনে অবশ্যই ভালো করবে। ভলিউম যদি পায়, এই শেয়ারটি মূলত আসলে ক্যাশ দেয়নি এই বছর সাধারণ বিনিয়োগকারীদের, মাত্র 0.5% ক্যাশ দিয়েছে। তো এখানে শেয়ারটির ভলিউম হয়েছিল এই ৳৯ আ আ ৯০ পয়সা, ৳৮.৯০ থেকে ৳১১.৭০ এই লেভেলটাতে কিন্তু আমরা দেখেছিলাম। আবার শেয়ারটি সেই একই লেভেলে চলে আসছে। তো এখান থেকেও শেয়ারটি যদি ভলিউম গেইন করতে পারে তাহলে ৳১১ ৳১২ এই লেভেলটাতে আমরা দেখতে পাবো। যদিও গতদিন শেয়ারটি আনচেঞ্জ অবস্থায় তার সাপোর্টকে রেসপেক্ট করে রয়েছে। তো শেয়ারটি আগামী দিনে ভালো করবে। শেয়ারটির ন্যাভ যথেষ্ট পরিমাণে ভালো এবং এটি বললাম ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি শেয়ার। ইঞ্জিনিয়ারিং সেক্টর যেকোনো মুহূর্তে হয়তো আপট্রেন্ড আমরা দেখতে পাবো। তো আপট্রেন্ড থাকলে এই বিবিএস অর্থাৎ বাংলাদেশ বিল্ডিং সিস্টেম এটিও ভালো করবে এবং এই শেয়ারটিতে যারা হোল্ডিং এ আছেন আমি বলবো তাড়াহুড়ার সময় না। শেয়ার বাজার ধৈর্যর সর্বোচ্চ প্রতিফলন মূলত শেয়ার বাজারে দেখাতে হয় এবং শেয়ার বাজার থেকে প্রফিট নিতে হলে ধৈর্যের কোনো বিকল্প নাই। তো এই শেয়ারটিতে আপনাদের ধৈর্য সহকারে থাকতে হবে। এই শেয়ারটির মানে সার্বিক পরিস্থিতি ভালো, ন্যাভ যেহেতু ভালো এবং তার ইপিএস ও যেটা অ্যানুয়াল ইপিএস সেটি কিন্তু গতবারের থেকে ভালো এসেছে। থার্ড কোয়ার্টার ইপিএস ভালো ছিল। আমরা ফার্স্ট কোয়ার্টার ইপিএসটাকে ভালো পাইনি। তবে এই ইপিএসটাও এখন আগের থেকে ভালো আসছে। তার পি রেশিও অনেকই কমে গিয়েছে। এখন আস্তে, আস্তে এই শেয়ারটি কিন্তু সামনের দিনে হোল্ডিং এ রাখলে ভালো হবে। তো তাড়াহুড়ো না করে যে প্রাইসে রয়েছেন সেই প্রাইসে অ্যাডজাস্ট করতে পারেন অথবা এই লেভেলে বাই দিয়ে ৳২-১ প্রফিট টেক করে আবার দাম কমলে এন্ট্রি নিতে পারেন। তো এই হচ্ছে মূলত বিবিএস নিয়ে আমার আলোচনা। এরপরে বিপিএমএল বসুন্ধরা পেপার মিল, এই শেয়ারটি নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব। এটি পেপার অ্যান্ড প্রিন্টিং এর একটি ভালো স্টক এবং এই শেয়ারটিও সাধারণ বিনিয়োগকারীদের ভালো আগ্রহ আমরা দেখেছিলাম। এই শেয়ারটির ইয়ারলি হাই ছিল ৳৭৯.৮০ যখন ফ্লোর প্রাইস বাজারে ছিল, আরোপিত ছিল, তখন কিন্তু এই ধরনের স্টক কিন্তু ভালো পারফর্ম আমরা দেখেছি। তো এখন শেয়ারটির এই পারফরম্যান্স আমরা দেখতে পাচ্ছি না এবং শেয়ারটিতে যে পাবলিক হোল্ডিং এবং সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ সেটিও কিন্তু আমরা ভালোভাবে দেখি না। তো শেয়ারটির ন্যাভ যথেষ্ট পরিমাণে ভালো এবং শেয়ারটি এবার সাধারণ বিনিয়োগকারীদের কোনো ক্যাশ ডিভিডেন্ড বা এই ধরনের কোনো কিছু দেয়নি। তো শেয়ারটির সামনের দিনগুলো অপেক্ষা করতে হবে যে শেয়ারটি কি ধরনের প্রাইস অ্যাকশন করে। এই মুহূর্তে শেয়ারটি নিয়ে বলার মতো কিছু হয়নি। যদিও সে আজ কয়েকটা দিন ধরে সে এখানে একটু প্রাইস অ্যাকশনের চেষ্টা করছে। ২০ পয়সা ১০ পয়সা সে প্রাইস অ্যাকশন হয়েছে। তবে সেটি আসলে সাধারণ বিনিয়োগকারীদের প্রত্যাশিত প্রাইস অ্যাকশন সেটি না। তো আশা করি শেয়ারটিও আগামী দিনে মুভমেন্ট আসলে, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে মুভমেন্ট আসলে এই শেয়ারটিও ভালো করবে। যেহেতু শেয়ারটির ন্যাভ ৭৫.২৮ এবং শেয়ারটিতে আমরা পাওয়ার ইনস্টিটিউট যে হোল্ডিং সেটিও ভালো ১,৬০,০০,০০০ শেয়ার। তো শেয়ারটির ইপিএস ভালো আসলে শেয়ারটি ভালো করবে। তো এই শেয়ারটিতে যারা হোল্ডিং এ আছেন ধৈর্য ধরতে হবে। ধৈর্যের বিকল্প নাই। অন্যান্য আরো যেসব স্টক রয়েছে তার থেকে এই বসুন্ধরা পেপার মিলস লিমিটেড বিপিএমএল এটি কিন্তু ভালো স্টক, অর্থাৎ স্টকে আপনার কোনো সমস্যা নাই কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন নেই, এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর যেহেতু বাজারের মুভমেন্ট ভালো না, মুভমেন্ট আসলে এই এই বসুন্ধরা এই ধরনের শেয়ারের প্রাইস কিন্তু এইখানে থাকবে না। তো এই শেয়ারটির প্রাইস অ্যাকশন হতে হলে অবশ্যই ভলিউম গেইন করতে হবে, ইপিএস ভালো আসতে হবে এবং আপাতত ৳৩৫.১০ তার উপরে শেয়ারটির প্রাইস উঠতে হবে। তো এই হচ্ছে মূলত আ আ বিপিএল নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে ডমিনেজ, এটি নিয়ে একটু আলোচনা করব। ডমিনেজের আমরা একটু বর্তমান অবস্থা দেখতে পাচ্ছি। এটিও ৳১১ ৳৭০ অর্থাৎ আনচেঞ্জ অবস্থায় শেষ করেছে এই শেয়ারটি এবং এই শেয়ারটিও ভালো আমরা
ক্যাশ ডিভিডেন্ড দেখিনি, অর্থাৎ 0.25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। এই শেয়ারটির ইয়ারলি যে হাই সেটি আমরা সকলে জানি 20 টাকা 10 পয়সা এবং ইয়ারলি লো 8 টাকা 20 পয়সা। তো শেয়ারটির ন্যাব মোটামুটি ভালো, এটি ন্যাব রয়েছে ভালো এবং পাবলিক হোল্ডিং 6 কোটি 40 লক্ষ শেয়ার। তবে সবথেকে যে ভালো দিক সেটি যে শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটি কিন্তু পজিটিভ এসেছে। তো ইঞ্জিনিয়ারিং এই ডমিনিজ স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই শেয়ারটি আমরা পূর্বে ভালো একটা প্রাইস অ্যাকশন দেখেছিলাম 20 টাকা, তবে সেই প্রাইস অ্যাকশনটা কিন্তু এখন আর শেয়ারটি ধরে রাখতে পারেনি। শেয়ারটি তার ইয়ারলি যে লো সেটিও সে রিসেন্ট ক্রিয়েট করে, অর্থাৎ 28শে অক্টোবর সে ক্রিয়েট করার পরে কিন্তু শেয়ারটির একটা প্রাইস অ্যাকশন হয়েছিল এবং সেখানে এসে শেয়ারটি কিন্তু 12 টাকা 80 পয়সা এই লেভেলটাতে এসেছিল। তো এই পরপর গতকাল 27 এবং 28 এই 2 দিন কিন্তু আমরা শেয়ারটির ভলিউম দেখেছি এবং গতদিন যে ভলিউমটি শেয়ার করেছে সেটিতে কিন্তু আমরা বাই ভলিউম বেশি দেখেছি। তো এই শেয়ারটির আগামী দিনে হয়তো আমরা এই 12 টাকা 45 পয়সা বা 12 টাকা 20 পয়সা এই লেভেলে দেখতে পাবো। যদিও আনচেঞ্জড অবস্থায় শেষ হয়েছে। এই আনচেঞ্জড অবস্থায় তার হাই প্রাইস ছিল 12 টাকা 40 পয়সা। তো এই হাইয়ের উপরে যেহেতু গত 27শে নভেম্বর 11 টাকা 70 পয়সা এর উপরে সে কিন্তু ক্লোজ দিতে পারেনি, অর্থাৎ আনচেঞ্জড অবস্থায় শেষ হয়েছে, অর্থাৎ অমীমাংসিত বার্তা এই ক্ষেত্রে সে দিয়ে রেখেছে যে আসলে আগামী দিনে সে কি হতে চায়। এখান থেকে আগামী দিনে যেটি হবে সেটি হয় তাকে 12 টাকা 40 পয়সার উপরে ক্লোজ দিতে হবে, আদারওয়াইজ তাকে এই ডাউন ট্রেন্ডে আসতে হবে। আর ডাউন ট্রেন্ডে যদি আসে তাহলে হয়তো আমরা 11 টাকা 40 পয়সা এই শেয়ারটিকে দেখতে পাবো। যদিও শেয়ারটির আরএসআই আমরা দেখতে পাচ্ছি কোনো মুভমেন্ট নেই, আপ ট্রেন্ডে গিয়েছিল, তবে এখন সমান্তরালভাবে সে যাচ্ছে। এছাড়াও শেয়ারটির যে ম্যাকডি সেটি আপনারা দেখতে পাচ্ছেন তার মুখোমুখি অবস্থান এবং হিস্টোগ্রামের বারগুলোও কিন্তু খুব ধূসর এবং ছোট হয়ে রয়েছে। এছাড়া মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটির এখন পর্যন্ত আমরা বাই সিগন্যাল দেখিনি। তো আশা করি শেয়ারটি যদি তার ভলিউমটাকে একটু ধরে রাখতে পারে, আপনারা যদি এই টিকটাতে একটু দেখেন যে এখানে সে কিন্তু কিছু ভলিউম করেছিল, অর্থাৎ এই লেভেল থেকে, অর্থাৎ 12 টাকা 11 টাকা 70 পয়সার এই লেভেল থেকে সে কিন্তু 14 টাকা বা 14 টাকা 20 পয়সা এই লেভেলে গিয়েছিল। তো এখানে এসেও সে যদি এখানে যদি 4-5 দিন যদি সে একটু ভলিউম করে তাহলে কিন্তু আবার আমরা এটাকে 13 টাকা আশেপাশে, অর্থাৎ 12 টাকা 80 পয়সা বা 13 টাকা এই লেভেলটাতে আমরা শেয়ারটিকে পাবো। তো এখন সেটাই দেখার বিষয় যে ইঞ্জিনিয়ারিং সেক্টর আগামী দিনগুলোতে কেমন করে। আমরা মাঝে মাঝে কিছু স্টক ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো হতে দেখেছি। তো আগামী দিনগুলোতে যদি ইঞ্জিনিয়ারিং সেক্টর মুভমেন্টে আসে এবং একই সঙ্গে বাজার পজিটিভ থাকে তাহলে এই ডমিনেজ হয়তো আমরা ডমিনেজ 2-1 টাকার একটা গ্যাপ আমরা দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। তো আশা করি এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার আলোচনা শুনেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি এবং আপনাদের যদি অনুরোধের কোনো স্টক থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি পরবর্তী দিনে আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করব। একই সঙ্গে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বেশি বেশি এবং আমার চ্যানেলটাকে আরো বড় করতে আপনারা সহায়তা করবেন। তো এই বলে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।